সব ছেড়ে চুপচাপ বসে থাকা, এটা সম্ভব, এটা পারবো, সমস্যা নাই। আমি আবার মাঠে ছাগল চড়ায় খাওয়ার অভ্যাস আছে ছোটোবেলা থেকেই। আমি অন্তত ছাগল চড়ায় তো খাইতে পারবো, এটার তো যোগ্য আমি আছি। ছাগল চড়ায় যারা, তাদেরকে এক ধরনের বাংলার একটা কথা আছে, রাখাল বলা হয়। আমি হইলাম, তাতেও আমার সমস্যা নেই, আমি শাক বনে খাইলাম। রাখালি হোক, যেটাই হই, শাক বনে খাইলেও খাইলাম, সমস্যা কি? তারা যে অভিযোগটা করেছে, আপনি বললেন যে ইতিমধ্যে পার্লার নিয়ে সমস্যাটা। হ্যাঁ, পার্লারে যত পার্লারে যে বিউটিশিয়ান গুলো আপনি মেয়েদের জন্য ইউজ করেন, সেখান থেকে কোনো কমপ্লেইন আসছে কিনা? প্রোডাক্টগুলো নিয়ে, যে আপনি যে প্রোডাক্টগুলো বিক্রি করেন। না, এগুলো নিয়ে কোনো রকমের প্রবলেম নাই, কারণ এগুলো থাইল্যান্ড থেকে, ইন্ডিয়া থেকে। এই যে ওইটা আমি পরে, আমি চাইলে আপনারা শুনতে পারেন। আচ্ছা, আপনি বলেন কোথা থেকে? আচ্ছা, থাইল্যান্ড থেকে, ইন্ডিয়া থেকে এগুলো এনে আমি আর আমার খালাতো ভাই ঘরোয়াভাবে খুব সুন্দরভাবে এটা তৈরি করে আমরা বিক্রি করি। আপনি যে থাইল্যান্ড থেকে, ইন্ডিয়া থেকে যে প্রোডাক্টগুলো এনে আপনি ঘরোয়াভাবে বিক্রি করছেন, জি, এগুলো কি বিএসটি এর অনুমোদন ছিল কিনা, বা অনুমোদন নেওয়ার চেষ্টা করেছেন কিনা কখনো? এটা আমি এতটুকু আমি আপনার বিষয়ে এতটুকু আমি বুঝি না, কিন্তু ঘরোয়াভাবে আমার জানা মতো ঘরোয়াভাবে তৈরি করলে, এইভাবে তৈরি করে যদি বাইরের দেশ থেকে কোনো মালে না, আমি যতটুকু জানি, এটা নিয়ে আমার প্রশিক্ষণ নেই, আর আমার জানাটাই আমি বলতেছি, এটা এভাবেই সেল করা যায়। আমি সেল করা যায় না। আপনি যদি একটা প্রোডাক্ট বানান, সেই প্রোডাক্টটা যেহেতু মানুষ ইউজ করবে, মানে ফেজ ইউজ করবে, না কিচ্ছু হয় না, এটার কোনো সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া হয় না। আমি মিনিমাম চাইলে আমি 50 জন ক্লায়েন্টের নাম্বার দিতে পারবো, এখন এখানে বসে আমি দিতে পারবো। আপনি প্রোডাক্টটা বাজারজাত করছেন, সেই প্রোডাক্টের অবশ্যই বিএসটি এর অনুমোদন থাকতে হবে। সেই অনুমোদনটা আপনার কাছে ছিল কিনা? না, এটা ওই তো আমি বললাম না যে এতটুকু থাইল্যান্ড আর ইন্ডিয়া থেকে আইনা এই প্রোডাক্টসগুলো ঘরোয়াভাবে তৈরি করে বিক্রি করি। হ্যাঁ, আমার জানা মতো এটাই। হ্যাঁ, আমিও জানি এটাই, আমি যতটুকু। আপনারা সেই প্রোডাক্টগুলো এখন, আমি একটি ভিডিওতে দেখেছি আপনি অনেক প্রোডাক্ট নিয়ে আপনি কি ভিডিও ধারণ করেছেন? জি, একটা না অনেকগুলোই আছে। এই যে প্রোডাক্টগুলো নিয়ে আপনি যে ভিডিও ধারণ করতে, এগুলো কি লোক দেখানো ছিল, যে তারা দেখে আসতো আপনার পার্লারে, বা তারা ক্রয় করতো আপনার প্রোডাক্টগুলো? না, এগুলো আমি বিক্রি করতাম। মানে আপনার সেল বাড়ানোর জন্য আপনি সেই ভিডিওগুলো তৈরি করতেন? আমি তো কোনো সময় টাকাই পাইতাম, ইউটিউব থেকেও টাকা পাই না, আমি ফেসবুক থেকেও টাকা পাই না। আমি ভিডিও তো মজা করে বানাইতাম, মজা করে পোলাপানের লয়ে মজা করতেছি, ফালাফালি করতেছি, এই হিসাবে বানাইতাম। আপনি কি অনলাইনে বিক্রি করতেন না এমনি আপনার পার্লারে এসে? আগে তো আমি বাড়ি বাড়ি হেঁটে হেঁটে বিক্রি করতাম। আপনি বলেন যে ইন্ডিয়া থেকে, থাইল্যান্ড থেকে যে প্রোডাক্ট আনতেন, জি, তারপরে কি ওইটার সাথে কোনো কেমিক্যাল মিশিয়ে আপনারা ঘরোয়াভাবে তৈরি করতেন, নাকি ওইটাই বিক্রি করতেন? ওইটাই করতাম, ওই থাইল্যান্ড থেকে, ইন্ডিয়া থেকে প্রোডাক্ট এনে ওইটাই করতাম। কিভাবে আপনারা আনতেন এটা? এটা কি বাংলাদেশের ট্যাক্স দিয়ে কি আনতেন, নাকি কিভাবে আনতেন? এখন ইন্ডিয়া যাওয়ার জন্য যা লাগে তা দিয়েই তো আনে, ওই থাইল্যান্ড যাওয়ার জন্য যা লাগে তা দিয়েই তো আনবে। ব্যবসায়িকভাবে যদি আনতে হলে তো বাংলাদেশে একটা অনুমোদন লাগে, এখন অনুমোদন ছাড়া কি তারা যাইতে পারছে? সেটা তো আপনাকে যাওয়ার জন্য অনুমতি, কিন্তু একটা প্রোডাক্ট আনার জন্য যে অনুমতিটা লাগে, অনুমতি ছাড়া কি বাইরের দেশ থেকে কিছু আনা যায়? আমার পার্টনার থাইল্যান্ড থেকে আনতো। না আনলে এত প্রোডাক্টস নিয়ে কিভাবে বসি? যদি আপনার পার্লারটা বন্ধ করে রাখবেন না পুনরায় চালু করবেন, না সিল করে দেওয়া হয়েছে, কোনটা? এটা আমি করছি, কারণ এই পার্লারের জন্যই একের পর এক দ্বন্দ্ব, গ্যাঞ্জাম, প্রবলেম এই পার্লারের জন্যই। এই কারণে চাইতাছি যে থাক, পার্লারটার জন্য সমস্যা, পার্লারটাই থাক, আমার জীবনে পার্লারটা দরকার নেই। পার্লার যদি বন্ধ করে দেন তাহলে আপনি কি করে খাবেন? আপনার আয়ের উৎস কি? আয়ের উৎস কি থাকবে? আয়ের উৎস দু একটা যদি প্রমোশনাল কাজ করি ওইটা করলাম,
তারপরে আয়ের উৎস দু একটা প্রোডাক্টস বিক্রি করলে করলাম, আর এই এতটুকুই। আর তাছাড়া হাজবেন্ড চাকরিও নিতে পারে, বলা যায় না কখন মন যেটা চাবে ওটাই করব। আগের মতো কি ঘুরে ঘুরে ক্রিম বিক্রি করবেন কিনা? আপনি যে বলছিলেন যে বাড়ি বাড়ি না, আগের মতো ঘুরে ঘুরে পারবেন না, যেহেতু বিক্রি celebrity হয়ে গেছে। করা তো সম্ভব না। এটা সম্ভব যে